হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি শ্যামল রয়। আশা করি সকলেই ভালো আছো। দেখো, মিশন ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল 2024 কে ফোকাস করে যে আমাদের প্র্যাকটিস সিরিজটি চলছে, তার আজ 10তম প্র্যাকটিস সেট। এর আগে আমাদের 1 থেকে 9 পর্যন্ত প্র্যাকটিস সিরিজ হয়ে গেছে। তোমরা যারা সেই প্র্যাকটিস সিরিজগুলি দেখোনি, আশা করি সকলে দেখে নেবে এবং তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য এই প্র্যাকটিস সিরিজগুলি উপকারে লাগবে। এছাড়াও তোমরা যারা আমাদের এই চ্যানেলে একবারই নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, কারণ আপকামিং যে কোনো পরীক্ষার নোটিফিকেশন থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের এই পাঁচের পাঠশালা যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে তোমরা ফ্রিতে সবকিছু পেয়ে যাবে। এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হতে পারো। পাঁচের পাঠশালা টেলিগ্রাম গ্রুপ রয়েছে। এছাড়া পাঁচের পাঠশালা আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানেও তোমরা জয়েন হতে পারো। তো দেখো, বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের এই প্র্যাকটিস সিরিজটি শুরু করছি। তো দেখো, প্রথমে প্রশ্ন কি রয়েছে, কাশ্মীর উপত্যকা যে দুটি পর্বতের মাঝে অবস্থিত। আমরা জানি কাশ্মীর উপত্যকা বা কাশ্মীর নিয়ে আমাদের দ্বন্দ্ব চলছেই প্রায় ভারত এবং পাকিস্তানের মধ্যে। এছাড়াও আমাদের কিছু জায়গা পাকিস্তানিরা দখল করে নিয়েছে, সেগুলোকে আমরা বলি পক অকুপাইড কাশ্মীর। তো দেখো, এই যে কাশ্মীর উপত্যকা যে রয়েছে, এই উপত্যকা কোন দুটি পর্বতের মাঝে রয়েছে? অপশনগুলো আগে আমরা দেখে নিই। দেখো কি রয়েছে, লাদাখ ও লে, পীর পাঞ্জাল ও জাস্কার, জাস্কার ও লাদাখ, কারাকোরাম ও লাদাখ। ঠিক আছে, তো এখানে আমাদের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অপশন নাম্বার বি, পীর পাঞ্জাল ও জাস্কার। কি রয়েছে আমাদের, দেখো যদি আমাদের কাশ্মীর ভ্যালিটা এরকম হয়, তাই তো, এরকম যদি আমাদের কাশ্মীর ভ্যালিটা হয়, জাস্ট উপরের অংশটুকু আমি এঁকে দেখাচ্ছি। তো এখানে রয়েছে আমাদের কি, এখানে রয়েছে আমাদের কারাকোরাম। কি রয়েছে, কারাকোরাম, কারাকোরাম পর্বতশ্রেণী। আর এইখানে আমাদের রয়েছে, দেখো কি রয়েছে, পীর পাঞ্জাল। পীর পাঞ্জাল রয়েছে আমাদের এখানে, আর জাস্কার রয়েছে আমাদের এখানে। ঠিক আছে, তার উপরে রয়েছে আমাদের লাদাখ মালভূমি। তো কি বললাম, পীর পাঞ্জাল, এটা হচ্ছে আমাদের পীর, কি রয়েছে, পীর পাঞ্জাল, তাই তো, পীর পাঞ্জাল। এখানে রয়েছে আমাদের জাস্কার। দেখো, এই পীর পাঞ্জাল এবং জাস্কার, এই পীর পাঞ্জাল এবং জাস্কার এই পর্বত দুটির মাঝে আমাদের কি রয়েছে, এই কাশ্মীর উপত্যকাটা রয়েছে। তো সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি রয়েছে, দেখো কোন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ইলতুৎমিশের সমাধি রয়েছে? দেখো, ইলতুৎমিশ হলেন কি কুতুবউদ্দিন আইবকের জামাতা বা জামাই। তো কি বলছে, কোন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইলতুৎমিশের সমাধি রয়েছে? তো অপশনগুলো সকলে আমরা দেখে নেব, তাজমহল, কুতুব মিনার, আগ্রা ফোর্ট, লালকেল্লা। তো এখানকার মধ্যে কোথায় ইলতুৎমিশের সমাধি রয়েছে, সেটা হচ্ছে অপশন নাম্বার, এটা বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, কুতুব মিনার। দেখো, কুতুব মিনার আমাদের কুতুবউদ্দিন আইবক এটি নির্মাণ কাজ শুরু করেছিল তার গুরু কুতুব কাকির নাম অনুসারে। কিন্তু কুতুবউদ্দিন আইবক আমাদের পোলো খেলতে গিয়ে ঘোড়ার থেকে পড়ে গিয়ে মারা যান, তাই তো, তাই তিনি সেই কাজটি সম্পূর্ণ করতে পারেননি। এবং তার যে জামাই পরবর্তীকালে সিংহাসনে বসেছিল, দিল্লি সিংহাসনে, তো তার যে জামাই ইলতুৎমিশ রয়েছে, সে তার যে শ্বশুরের মানে কুতুবউদ্দিন আইবকের যে আমাদের কি রয়েছে, কুতুব মিনার, মানে পাঁচতলা যে মিনারটা রয়েছে, সেটার কাজ তিনি সমাপ্ত করেন। ঠিক আছে, এবং সমাপ্ত করেছিলেন কে, ইলতুৎমিশ করেছিলেন, কুতুব মিনারের কাজ সমাপ্ত করেছিলেন, এবং কুতুব মিনারেই ইলতুৎমিশের সমাধি রয়েছে, সেটা দিল্লির মধ্যে অবস্থান করছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, সর্বাধিক সময় ধরে লোকসভার স্পিকার পদে আসীন ছিলেন কে? দেখো, বর্তমানে আমাদের লোকসভার স্পিকার যে রয়েছে, ওম বিড়লা রয়েছে। ঠিক আছে, তো এখানে সর্বাধিক সময় ধরে লোকসভার স্পিকার কে ছিলেন? অপশনগুলো দেখে নাও, জিভি মাভালাঙ্কার, মীরা কুমার, সোমনাথ চ্যাটার্জি, বলরাম জাফর। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অপশন নাম্বার ডি, বলরাম জাফর।
এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস রেখেছি, তোমরা দেখে নাও, যেগুলো আপকামিং যে কোনো পরীক্ষার জন্য আমাদের তোমাদের এগুলো ফল দিয়ে দিবে। ঠিক আছে, দেখো লোকসভার প্রথম যদি স্পিকার আমরা বলি তাহলে হচ্ছে জিভি মাভালাঙ্কার। এই জিভি মাভালাঙ্কার হচ্ছে লোকসভার প্রথম স্পিকার, মানে স্বাধীন ভারতের প্রথম স্পিকার, লোকসভার স্পিকার আমাদের জিভি মাভালাঙ্কার। এরপরে দেখো সোমনাথ চ্যাটার্জি। সোমনাথ চ্যাটার্জি হলেন প্রথম বাঙালি স্পিকার আমাদের। ঠিক আছে, মানে লোকসভার। আর প্রথম মহিলা স্পিকার যদি বলি মীরা কুমার। আর বর্তমানে লোকসভার স্পিকার কিছুক্ষণ আগে আমি বলে দিলাম ওম বিড়লা রয়েছে আমাদের বর্তমানে লোকসভার স্পিকার। তো এখানে দেখো একটা থেকে আমাদের অনেক কয়টা হয়ে গেল, যেমন কি বললাম, লোকসভার প্রথম স্পিকার জিভি মাভালাঙ্কার, সোমনাথ চ্যাটার্জি হলেন প্রথম বাঙালি লোকসভার স্পিকার, এছাড়া প্রথম মহিলা স্পিকার হলেন মীরা কুমার, এবং কি বললাম বর্তমানে লোকসভার স্পিকার হচ্ছে কি আমাদের ওম বিড়লা। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। উচ্চ জন্মহার কোন বিষয়টির সঙ্গে সম্পর্কিত? এই যে আমাদের জন্মহার দিন দিন বেড়েই চলেছে, আমাদের 10 বছর অন্তর অন্তর সেন্সাস বা জনগণনা করা হয়। তো দেখো আমাদের জনসংখ্যা যে বৃদ্ধি পাচ্ছে তার জন্য কোনটি সব থেকে আমাদের ইম্পর্টেন্ট রয়েছে এখানে? দেখো, পুরুষ সাক্ষরতার উচ্চ হার, মহিলা সাক্ষরতার উচ্চ হার, মহিলা সাক্ষরতার নিম্ন হার, পুরুষ সাক্ষরতার নিম্ন হার। তো কোনটির জন্য আমাদের মানে কোন বিষয়টির সঙ্গে আমাদের কি জন্মবৃদ্ধির সম্পর্ক রয়েছে? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে মহিলা সাক্ষরতার নিম্ন হার। দেখো ভারতে এমনিতে জনসংখ্যা প্রচুর পরিমাণে রয়েছে, তার মধ্যে দেখো মহিলাদের শিক্ষার হার কিন্তু খুবই কম। তবে এখন বর্তমান ভারতে বা আধুনিক ভারতে সেটা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে, আগের তুলনায় আমাদের দ্বিগুণ হারে পড়াশোনা থেকে শুরু করে সবকিছুতেই এগিয়ে যাচ্ছে ভারত। তো দেখো অ্যাকচুয়ালি আমাদের যদি বলা হয় জন্মহার নিয়ন্ত্রণ করার জন্য আমাদের মহিলাদের শিক্ষার হার, সাক্ষরতার হার আমাদের অবশ্যই দরকার, তাই তো? ওকে, নেক্সট দেখো, লাল বাহাদুর শাস্ত্রীর অন্য নাম কি ছিল? আমাদের লাল বাহাদুর শাস্ত্রীর অন্য নাম কি ছিল? অপশনগুলো দেখে নাও। শান্তির মানুষ, ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ, জনজাতির মানুষ। তো লাল বাহাদুর শাস্ত্রীর অন্য কি নাম ছিল? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কি শান্তির মানুষ নামে তিনি পরিচিত ছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম বাঙালি মহিলা সভাপতি কে? তো জাতীয় কংগ্রেস তোমরা সকলেই জানো, জাতীয় কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে আমাদের প্রতিষ্ঠিত হয়। এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে বা বিশাল একটা বড় ষড়যন্ত্র তোমরা বলতে পারো। কে করেছিলেন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা? একজন অবসরপ্রাপ্ত ইংরেজ কর্মচারী, তার নাম কি অ্যালান অক্টাভিয়ান হিউম। তিনি 1885 খ্রিস্টাব্দে কি করেছিলেন? এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। এবং জাতীয় কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? বোম্বাইয়ে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে আমাদের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। 72 জন সদস্য সেদিন মানে প্রথম অধিবেশনে যোগদান করেছিল। আর উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় হলেন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। ঠিক আছে, তো দেখে নাও কি রয়েছে। দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম বাঙালি মহিলা সভাপতি। ঠিক আছে, অপশনগুলো দেখে নাও। অ্যানি বেসান্ত, নেল্লি সেনগুপ্তা, সরোজিনী নাইডু, সোমা দাস। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, নেল্লি সেনগুপ্তা হচ্ছে প্রথম বাঙালি মহিলা সভাপতিত্ব যিনি কংগ্রেসে করেছিলেন। অপশনগুলো এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস রেখেছি আমরা দেখে নাও তোমরা। দেখে নাও কি রয়েছে। 1933 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশন, কোন অধিবেশনে? কলকাতা অধিবেশনে নেল্লি মানে সেনগুপ্তা প্রথম বাঙালি মহিলা সভাপতিত্ব হন কংগ্রেসের মধ্যে। আর 1917 সালে কলকাতা অধিবেশনে, এটাও কলকাতা অধিবেশনে প্রথম বিদেশি মহিলা হিসাবে অ্যানি বেসান্ত সভাপতিত্ব করেছিলেন, মানে বিদেশি মহিলা হিসাবে, ভারতীয় ইনি নন কিন্তু। এরপরে দেখো 1925 খ্রিস্টাব্দে কানপুর অধিবেশনে প্রথম ভারতীয় মহিলা হিসাবে আমাদেরকে সরোজিনী নাইডু সভাপতিত্ব করেন। ওকে, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা দেখে নিবে। হ্যাঁ, নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো ছোটনাগপুর মালভূমি আমরা সকলেই জানি ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে অবস্থান করছে।
ছোটনাগপুর মালভূমিকে আমরা কি বলতে পারি? ভারতের খনিজ সম্পদের ভান্ডার আমরা বলতে পারি। তো এই ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশনগুলো দেখে নাও, ধূপগড়, মানপুর, গুরু শিখর, পরেশনাথ। তো দেখো ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, পরেশনাথ। দেখো পরেশনাথ, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ, যার উচ্চতা কত? 1366 মিটার। যার উচ্চতা কত? 1366 মিটার। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। নবরাত্রি উৎসব কোন রাজ্যে পালিত হয়? দেখো বিভিন্ন ধরনের উৎসব রয়েছে এবং কোন কোন রাজ্যে সেই উৎসবগুলো পালিত হয় এগুলি আমাদের পরীক্ষায় প্রায়শই দিয়ে থাকে, তাই তো? তো দেখে নাও নবরাত্রি উৎসব কোন রাজ্যে পালিত হয়। তো অপশনগুলো দেখে নাও, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, গুজরাট, কর্ণাটক। তো নবরাত্রি উৎসব আমাদের অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার হয়ে যাবে, গুজরাটে আমাদের নবরাত্রি উৎসব পালন করা হয়। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস রেখেছি দেখো। দেখো ভারতের গুরুত্বপূর্ণ কিছু উৎসব যেমন হচ্ছে ওনাম, পরীক্ষায় বারবার দিয়ে দেয়। ওনাম কোথায় হয়? কেরল। পোঙ্গল পরীক্ষায় বারবার দিয়ে দেয়, কোথায়? তামিলনাড়ু। গণেশ উৎসব এটাও দিয়ে দেয়, এটা কোথায়? মহারাষ্ট্র। উগাড়ি উৎসব এটাও পরীক্ষায় আসে, কর্ণাটক। দুর্গা পূজা, তোমরা সকলেই জানো দুর্গা পূজা পশ্চিমবঙ্গের মধ্যে পালন করা হয়। এগুলি, এই যে উৎসবগুলি বললাম এগুলি বিভিন্ন পরীক্ষায় অলরেডি এসেছে এবং যে কোনো আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে তার জন্য এগুলি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্ন দেখে নাও কি রয়েছে দেখো। ভারতের বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা সীমাবদ্ধ কারণ। আরেকবার বলে দিই প্রশ্নটা, ভারতের বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা সীমাবদ্ধ কারণ। সংবিধান হলো চূড়ান্ত, শাসন বিভাগ চূড়ান্ত ক্ষমতার অধিকারী, বিচারকগণ বদলি হতে পারে, আইনসভার চূড়ান্ত ক্ষমতার অধিকারী। তো এখানে যদি আমরা বলি যে এখানকার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ই, সংবিধান হলো চূড়ান্ত। কারণ ভারতের সংবিধান একবারে ফিক্সড রয়েছে, তাই তো? একবারে সবকিছু সম্পর্কে আমাদের যে ডক্টর বি আর আম্বেদকর রয়েছেন তিনি সবকিছু একবারে তৈরি করে দিয়ে গেছেন যে কোথায় কখন কি হতে পারে, তাই তো? তাই আমাদের সংবিধান হলো চূড়ান্ত, তাই আমাদের কি ভারতের বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতাও সীমাবদ্ধ রয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নাও। নিম্নোক্ত কিসের সঙ্গে নাবার্ড সম্পর্ক? নাবার্ড এর আগেও আমি বলেছিলাম আমাদের 1982 সালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল, তাই না? তো নাবার্ড মানে কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? দেখে নাও, বাণিজ্য নীতি, শিল্পের জন্য ঋণ, আয়কর, কৃষি ঋণ। তো নাবার্ড কৃষির সঙ্গে সম্পর্কিত, অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। কৃষি ঋণের জন্য নাবার্ড সম্পর্কিত, কৃষি ঋণের সঙ্গে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। ভারতে আয়ুর্বেদ শাস্ত্রের জনক কে? আয়ুর্বেদ শাস্ত্রের জনক কে? অপশনগুলো দেখে নাও, চরক, সশ্রুত, বরাহমিহির, নাগার্জুন। তো ভারতে আয়ুর্বেদ শাস্ত্রের জনক কে? আমাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার চরক। ঠিক আছে, দেখো চরক হলেন কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক ও আয়ুর্বেদ শাস্ত্রের জনক। চরকের বিখ্যাত গ্রন্থগুলি হলো কি? আয়ুর্বেদ শাস্ত্র আর চরক সংহিতা। ঠিক আছে, এগুলি খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। কি রয়েছে দেখো, ভারতের কোন গভর্নরকে লিবারেটর অফ প্রেস বলা হয়? কি বললাম প্রশ্নটা আরেকবার তোমরা দেখে নাও। ভারতের কোন গভর্নরকে লিবারেটর অফ প্রেস বলা হয়? অপশনগুলো দেখে নিই, লর্ড ডালহৌসিকে, লর্ড ক্যানিংকে, স্যার চার্লস মেটাকাফকে, স্যার হেনরি হার্ডিংসকে। ঠিক আছে, তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, কি হয়ে যাবে? স্যার চার্লস মেটাকাফকে আমাদের কি বলা হচ্ছে? লিবারেটর অফ প্রেস বলা হচ্ছে। ওকে, এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস দেখো। দেখো স্যার চার্লস মেটাকাফ স্থানীয় সংবাদপত্রের উপর সকল প্রকার বিধিনিষেধ তুলে দেন। দেখো এর আগে আমরা লর্ড লিটনের নাম শুনবো, যে কিনা ভার্নিকুলার প্রেস অ্যাক্ট পাস করবেন। ঠিক আছে, তিনি কি করেছিলেন যে স্থানীয় যতগুলো ভারতের মধ্যে স্থানীয় যতগুলো সংবাদপত্র রয়েছে তাদের সংবাদপত্রের উপর নিষেধাজ্ঞা জারি করবে যে তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কোনো লেখালেখি করতে পারবেন না। যদিও তারা পেপার ছাপায়, পেপারের জন্য তাদের কি করতে হবে? লাইসেন্স নেওয়া
বাধ্যতামূলক, এবং পেপারে যদি কোনো ব্রিটিশ সরকার বিরোধী কোনো লেখা থাকে সেগুলো সেই প্রেসটাকে সে বাতিল করে দেবে। তো এই যে লিবারেটর অফ প্রেস, এর জন্য তাকে বলা হচ্ছে মানে স্যার চার্লস মেটাকাফকে, তিনি স্থানীয় যত সংবাদপত্র আছে তার উপর যত নিষেধাজ্ঞা আছে সবগুলো তিনি তুলে নেন। ঠিক আছে, ওকে। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায়? স্থানান্তর কৃষি কাকে বলে? এক জায়গায় চাষবাস করার পর সেখানে যখনই উর্বরতা সেই মাটির কমে যায়, তারপর সেই জায়গাতে কৃষিকাজ না করে অন্যত্র চলে যাওয়াকে বলা হয় স্থানান্তর কৃষি। আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে, দেখো এটা WBCS প্রিলিমসে এসেছে 2017 সালে। তো নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না বলছে, এখানে দেখা যায় না বলছে, নাটা দেখে নেবে। প্রশ্ন যখন পড়বে পরীক্ষা হলে তখন আমি মনে করি যে 2বার থেকে 3বার পড়া ভালো, প্রশ্নটাকে ভালো করে বুঝে তারপরেই অ্যান্সারে আসা দরকার। ঠিক আছে, তো দেখে নাও, আসাম, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ। তো নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না বলছে? অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পশ্চিমবঙ্গে কিন্তু স্থানান্তর কৃষি দেখা যায় না। তাছাড়া প্রত্যেক রাজ্যের মধ্যেই, যেমন আসাম, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, এই প্রত্যেকটি রাজ্যের মধ্যে কি দেখা যায়? স্থানান্তর কৃষি দেখা যায়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, মেঘনাদ বধ কাব্য কে রচনা করেছিলেন? এই প্রশ্নটি আমি বারবার তোমাদের করিয়েছি। তো মেঘনাদ বধ কাব্য কে রচনা করেছিলেন? অপশনগুলো আমরা দেখে নেব। রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, জয় গোস্বামী, কবি জসীমউদ্দিন, তাই তো? তো মেঘনাদ বধ কাব্য কে রচনা করেছিলেন? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্য রচনা করেছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন চাই, নিচের কোন জৈব অ্যাসিড আঙ্গুর, তেঁতুল এবং কলায় প্রচুর থাকে? আরেকবার বলে দিই প্রশ্নটা, নিচের কোন জৈব অ্যাসিড আঙ্গুর, তেঁতুল এবং কলায় প্রচুর পরিমাণে থাকে? এটি অলরেডি পরীক্ষায় আমাদের আসছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র এটি, এবং আপকামিং যে কোনো পরীক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, তাই এটা আমি দিয়েছি। ল্যাকটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, আর কি রয়েছে সাইট্রিক অ্যাসিড, তাই তো? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, টার্টারিক অ্যাসিড হচ্ছে অ্যাসিড পাওয়া যায় কোথায়? আঙ্গুর, তেঁতুল এবং কলায় প্রচুর পরিমাণে এই যে টার্টারিক অ্যাসিড থাকে। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় মানে কোথায়? এই পৃথিবীর মধ্যে কোথায় সবথেকে বেশি ওজন লক্ষ্য করা যায়? উত্তর মেরুতে, দক্ষিণ মেরুতে, নিরক্ষরেখায়, উত্তর বা দক্ষিণ মেরুতে। তো দেখো, একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি দেখা যায়, সবথেকে বেশি দেখা যায় অপশন নাম্বার ডি, উত্তর বা দক্ষিণ মেরুতে হয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। তুষার ভক্ষক নামে পরিচিত কোন বায়ু? অপশনগুলো দেখে নাও, মৌসুমী, আঁধি, চিনুক, লু। তো তুষার ভক্ষক নামে পরিচিত কোন বায়ু? এটা এর আগেও পড়েছিলাম আমি। অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে চিনুক। নেক্সট প্রশ্নে চলে যাই, মাদ্রাজের চাণক্য রূপে কে পরিচিত? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নপত্র এটি। চক্রবর্তী রাজা গোপালাচারী, নানা পাতিল, বিনোবা ভাবে, লালা লাজপত রায়। তো মাদ্রাজের চাণক্য, তাই তো, চাণক্যের সঙ্গে তুলনা করা হচ্ছে। তো মাদ্রাজের চাণক্য, মাদ্রাজ বলতে বর্তমানে আমরা চেন্নাই বা তামিলনাড়ু রাজ্যকে বোঝাই। ঠিক আছে, রূপে কে পরিচিত? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। চক্রবর্তী রাজা গোপালাচারীকে কি বলা হয়? মাদ্রাজের চাণক্য। ঠিক আছে, এরপরে প্রশ্ন চলে যাই, নিম্নলিখিত নদীগুলোর মধ্যে কোনটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে? এই যে নিচের যে নদীগুলো রয়েছে তাদের মধ্যে কোনটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে? তাই না, ভারতের পূর্ব দিকে কি রয়েছে? বঙ্গোপসাগর, এবং পশ্চিম দিকে কি রয়েছে? আরব সাগর, এবং আমাদের দক্ষিণে কি রয়েছে? ভারত মহাসাগর রয়েছে। তো এখানে কি বলছে? নিম্নলিখিত নদীগুলোর মধ্যে কোনটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে বা বে অফ বেঙ্গলে পতিত হয়েছে? অপশনগুলো দেখে নাও, নর্মদা, তাপ্তি, গোদাবরী, সবরমতী। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, যারা আমার অফলাইন ক্লাস করেছো তারা দেখেই সঙ্গে সঙ্গে অ্যান্সার করতে পারবে। অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গোদাবরী। দেখো, গোদাবরী ছাড়া আমাদের কি কি রয়েছে? মহানদী রয়েছে, কৃষ্ণা রয়েছে, কাবেরী রয়েছে, এগুলো হচ্ছে আমাদের বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আর আমাদের নর্মদা, তাপ্তি,
সবরমতী, মাহি, এগুলো হচ্ছে আমাদের পশ্চিম বাহিনী নদী, এগুলি আরব সাগরে গিয়ে পতিত হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন বা আজকে শেষ প্রশ্ন দেখো, কলকাতা কর্পোরেশনের মেয়র কিভাবে নিযুক্ত হন? ঠিক আছে, তো কলকাতা কর্পোরেশনের মেয়র কিভাবে নিযুক্ত হন? অপশনগুলো দেখে নাও। মুখ্যমন্ত্রীর দ্বারা, জনগণের দ্বারা, রাজ্যপালের দ্বারা, কর্পোরেশনের সদস্যদের দ্বারা। এটা হয়তো তোমরা সকলেই জানো। অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, কর্পোরেশনের সদস্যদের দ্বারা আমাদের কি কলকাতা কর্পোরেশনের মেয়র নিযুক্ত করা হয় বা ওইখানে আমাদের বলতে পারি যুক্ত করা হয়। ঠিক আছে, তো কলকাতা কর্পোরেশনের যদি বলা হয় ভারতীয় প্রথম মেয়র কে ছিলেন? চিত্তরঞ্জন দাস, যে কিনা 1925 খ্রিস্টাব্দে মারা যান, যাকে বলা হয় দেশবন্ধু, তাই তো। তো দেখো, এই ছিল আজকে আমাদের 20টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, কারণ তোমাদের একটি লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাদের অনুপ্রেরণা যোগায়। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।